আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের ব্যাংকিং সেক্টরে গত 17-18 মাস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে তাণ্ডব চলেছে, যে লুটপাট চলেছে, যে দখল বাণিজ্য চলেছে, এটি শেখ হাসিনার যে 17 বছর বা 16 বছরের জামানাতে এগুলোকে একত্র করলে বা কয়েক গুণ বাড়ালেও কিন্তু তার সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনার জামানাতে যে দখলগুলো হয়েছিল সেগুলোর একটা নিয়ম ছিল, কানুন ছিল। যেমন ধরেন এস আলম সেই ইসলামী ব্যাংক দখল করেছে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদ, আমি শুধু একটা ব্যাংকের উদাহরণ দিচ্ছি। তো পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করত জামাত, আর সেই পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের হাতে আসলে ব্যাংকের কোনো শেয়ার ছিল না। তাদের হাতে যে শেয়ার ছিল মানে সম্ভবত ইবনে সিনা ট্রাস্ট বা এই ধরনের যে গুপ্ত জামাতি কতগুলো সংগঠন আছে না, ইবনে সিনা আছে, আল রাজি আছে, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান। তো ওদের সাকল্যে 2% শেয়ার ছিল। এই 2% শেয়ারের হয়তো একটা শেয়ার বা 5টা শেয়ার 10টা শেয়ার শাহ আব্দুল হান্নানকে দেওয়া হলো, মীর কাসিম আলীকে দেওয়া হলো, ওই যে আগে আবু জাহের তাকে দেওয়া হলো। তারা এটার ভিত্তিতে বা এটার উপর ভিত্তি করে ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান হয়ে গেলেন। তারপরে চেয়ারম্যান হয়ে যত নিয়োগ, বদলি, লোন, স্যাংশন, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু এই ইসলামী ব্যাংকের মাধ্যমে তারা করেছে। করে এই ব্যাংকটিকে তারা সবচেয়ে বেশি বেনিফিট করত। মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স আসতো, বেশি বিনিয়োগ করতো, কিন্তু স্টাফদেরকে তারা সবচেয়ে কম বেতন দিত। দ্বিতীয়ত হলো ইসলামী ব্যাংকে অন্যান্য ব্যাংকের যে জনবল ছিল সেই জনবলের ঘাটতিও ছিল। একজনকে দিয়ে 1.5 জনের কাজ করানো হতো, ক্ষেত্র বিশেষে 2 জনের কাজ করানো হতো। এই পুরো জমানাতে এই কাজ করে তারা যে বিপুল পরিমাণ অর্থ এখান থেকে লাভ করেছে, সেই অর্থ বিভিন্ন CSR ফান্ডের নামে, বিভিন্ন কর্মকাণ্ডের নামে তারা সেই টাকাগুলো মূলত দল গঠনে ব্যয় করেছে, প্রতিষ্ঠান গঠনে ব্যয় করেছে। এবং তাদের বহু প্রতিষ্ঠান, জামাতি প্রতিষ্ঠানে তারা যে কত টাকা সেখানে বিনিয়োগ করেছে, এবং সেই বিনিয়োগ যে যাকে বলা হয় সুদে আসলে ফেরত আসা তো দূরের কথা, এবং সেটা যে কিভাবে নষ্ট হয়ে গেছে তা যদি তদন্ত করা হয় অনেকের চোখ কপালে উঠবে। আপনাদেরকে বলি, এই যে দেখেন না, নয়া দিগন্ত মিডিয়া, দিগন্ত টেলিভিশন। তো দিগন্ত টেলিভিশন, নয়া দিগন্ত মিডিয়া, এই মিডিয়াতে বিনিয়োগ করেছে কে? ইসলামী ব্যাংক। এবং এই বিনিয়োগ নিয়ে তারা আবার শেয়ার মার্কেটে, এদিকে পাবলিক শেয়ারে গেছে, পাবলিক শেয়ারে গিয়ে জনগণের টাকা আবার দিগন্ত মিডিয়া নিয়ে, সেই দিগন্ত মিডিয়া এখন বন্ধ হয়ে আছে। নয়া দিগন্ত দুগ্ধ করে চলছে। আমি নিজে 4-5 লাখ টাকা পাবো, 3-4 বছরের লেখার টাকা তারা দিতে পারছে না। এই হলো জামাতের ইনসাফ আর লেনদেনের ভূমিকা। এইভাবে বহু মানুষ, বহু প্রতিষ্ঠান, ওই যে মাহমুদুর রহমান সাহেব যে আমার দেশের সম্পাদক, তার পত্রিকা তো তাদের প্রায় 40-50 কোটি টাকার মতো সেখানে বিনিয়োগ করা আছে ইসলামী ব্যাংক। তো সে টাকা তো মাহমুদুর রহমান সাহেব দিতে পারেনি, উনি পুরো সময়টাতে ছিলেন, সেটা বেড়ে এখন কয়শো কোটি টাকা হয়েছে আল্লাহ জানে। আবার যখন এই যে পট পরিবর্তন হলো, সেই মাহমুদুর রহমানের আমার দেশ আবার বের হলো, নিঃসন্দেহে তাকে সেইগুলো রিশিডিউল করে দিতে হয়েছে। তো এই কাজগুলো জামাত এত ম্যাটিকুলাসলি দ্রুততার সাথে অতীতে করতো, যেটা বাইরে আসতো না। সবাই মনে করতো সুবহানাল্লাহ, না জানি কত ভালো একটা ব্যাংক, সবাই বিশ্বাস করতো, এবং মানুষের সেই বিশ্বাসকে পুঁজি করে পুরো ইসলামী ব্যাংকিং সেক্টরে তারা যে আধিপত্য বিস্তার করতো, তাদের লোক যে কটা ইসলামী ব্যাংক আছে তাদের যে সারিয়া বোর্ড, সেই সারিয়া বোর্ডগুলো নিয়ন্ত্রণ করতো জামাতি আলেম ওলামারা। বাংলাদেশের যত জামাতি আলেম রয়েছেন তারাই এ সকল সারিয়া বোর্ডের সাথে জড়িত থেকে ইসলামী ব্যাংকগুলো তারা নিয়ন্ত্রণ করতেন। এমনকি বাংলাদেশ ব্যাংকের যে সারিয়া বোর্ড রয়েছে সেখানেও তারা নিয়ন্ত্রণ করতেন, এমনকি আওয়ামী লীগ জামানাতে এরকম অবস্থা ছিল তাদের। সেই জায়গা থেকে আওয়ামী লীগ বের হয়ে আসার জন্য তারা এই প্রথম এস আলমের মাধ্যমে তারা এই ওপেন মার্কেট থেকে, যেহেতু এটা পাবলিক লিমিটেড কোম্পানি, ওপেন মার্কেট থেকে শেয়ার কিনে শেয়ারের ভিত্তিতে তারা নিয়ম নীতি ফলো করে তারপরে বোর্ড তারা দখল করে। এবং পরবর্তীতে যখন এসএলএম এটা দখল করার পরে যারা বড় বড় বিদেশি শেয়ার হোল্ডার ছিলেন, সৌদি আরবের যারা মালিক ছিলেন, এডিবি ছিলেন, আইডিবি ছিল, এডিবি না আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ছিল, তো তারা এখান থেকে তাদের শেয়ার এসএলএমের কাছে বিক্রি করে দেয় বা প্রত্যাহার করে দেয়, এগুলো আবার এসএলএম কিনে। এখানে দুটো বিষয় আছে, অর্থাৎ ব্যাংকটা পরিচালনার ক্ষেত্রে
এস আলম যে কাজটা করেছেন সেখানে তিনি নিয়ম নীতির জোর জবরদস্তি করেছেন। এখানে চেয়ারম্যান থেকে শুরু করে যারা ছিলেন, আগে যারা এমডি ছিলেন, কর্মকর্তা ছিলেন, জামাত পার্টির লোক ছিলেন, তাদেরকে তাড়ানোর ক্ষেত্রে ডিজিডিএফআইকে ব্যবহার করা হয়েছে, কিন্তু নিয়ম মানা হয়েছে, কাগজপত্র সবকিছু ওকে আছে। অন্যদিকে এই ব্যাংকটি নেওয়ার পরে, তারা নেওয়ার পরে তারা কিন্তু এখানে ব্যাপক সংস্কার করে, প্রচুর জনবল বৃদ্ধি করে, প্রায় 6-7 হাজার লোকের চাকরির সংস্থান করে। বলা হয় এগুলো বেশিরভাগই চট্টগ্রামের এস আলমের লোক, তো এস আলমের ব্যাংক এস আলমের লোক নিয়োগ দেবেই, এখানে তো গোলাম মোল্লা রনির লোক নিয়োগ দেবে না, এটা কেউ দেয় না। দ্বিতীয়ত হলো তারা সার্বিকভাবে ওই জামাতের যারা কর্মকর্তা তাদেরও কিন্তু বেতন ভাতা অনেক অনেক অংশে তারা বৃদ্ধি করে এবং ব্যাংকিং ব্যবস্থায় তারা অনেক আধুনিকায়ন করে। যে জিনিসটি তারা মানে করেছে সেটা হলো এখান থেকে প্রচুর টাকা এস আলম যা বিনিয়োগ করেছে তার কয়েক গুণ টাকা তারা এখান থেকে বের করে নিয়ে গেছে, এটাই অডিটে প্রমাণ হয়। এখন এই কাজটি এস আলম কীভাবে করেছে? সেই টাকা নিয়ে কি দেশে শিল্প কলকারখানা করেছে, কিংবা ইসলামী ব্যাংকের টাকা দিয়ে কি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কিনেছে, আবার ফার্স্ট সিকিউরিটি টাকা দিয়ে কি সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক কিনেছে? এরকম কাজ করেছে কিনা সেটা ফার্স্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে এই টাকাগুলো নিয়ে বাংলাদেশে সে শিল্প কলকারখানা স্থাপন করেছে কিনা। আর আশঙ্কা হলো এই টাকার যে বিরাট অংশ তারা রাজনৈতিক টাউট বাটপারকে ভাগাভাগি করে দিয়েছে কিনা, দেশের বাইরে কত টাকা পাচার করেছে। তো হোয়াট এভার মেবি, ইসলামী ব্যাংক কিন্তু চলছিল, বাংলাদেশের অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর তুলনায় ইসলামী ব্যাংক কিন্তু চলছিল। তো এই যে যখন শেখ হাসিনার পতন হলো তখন এই ইসলামী ব্যাংকগুলোকে যেভাবে রাতারাতি জামাতের লোক উইদিন 24 আওয়ার্সের মধ্যে দখল করলো, সেখানে না নিয়ম না কানুন না কোনো কিছু, এবং সেখানে যে প্যানিক তৈরি করা হলো যেটা ব্যাংকিং সেক্টরে স্বাধীনতার পরে এখন পর্যন্ত হয়নি। এবং এটা অসাধারণ সিন্ডিকেট করে, অসাধারণ সিন্ডিকেট, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তারা কবজা করে ফেললো। এবং গভর্নর এই জামাতের হুকুমের বাইরে, জামাতের ডিজাইনের বাইরে একটা সিদ্ধান্ত নেয়নি। এবং এই ব্যাংকিং সেক্টরে 5টা ইসলামী ব্যাংককে একত্র করা, সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দেওয়া, এবং এস আলমের যে ইসলামী ব্যাংক এবং অন্যান্য যে ইসলামের ব্যাংকগুলো আছে সবগুলোকে জামাতের করায়ত্তে দিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার মানে আহসান এস মনসুর সেই কাজগুলো করেছেন। এবং এর কারণে তিনি দুবাইতে কি পেয়েছেন, তার মেয়ে কি পেয়েছে, সেগুলো বহু গল্প আছে, বহু কাহিনী আছে, এগুলো তদন্ত হচ্ছে এবং আগামীতে আরও তদন্ত হবে। কিন্তু যে জিনিসটি হয়ে গেছে সেটা হলো যে তারা এই ব্যাংকগুলোকে চাকরিচ্যুতির মাধ্যমে, সালামের যে সমস্ত লোকজন ছিলেন একেবারে টপমোস্ট যারা সিনিয়র ছিলেন তারা থেকে শুরু করে একেবারে নিচের যারা আছেন তাদেরকে রীতিমতো খালি করে দিয়ে পুরো ব্যাংকিং সার্ভিসটিকে এখন প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে। ইসলামী ব্যাংকটা চলছে, কিন্তু অন্যান্য যে 5টি ইসলামী ব্যাংক যেগুলো একীভূত করা হয়েছিল সেগুলো কিন্তু চলছে না, একটাও চলছে না। সেখানে কোথাও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লেখা আছে, ওখানে সোশ্যাল কি ইনভেস্টমেন্ট ব্যাংক না কি যেন লেখা আছে, ইত্যাদি লেখা আছে, কিন্তু তারপরে ডাচবাংলা ব্যাংকে বোধহয় তারা নিচে, বা এক্সিম ব্যাংকও তারা সেখানে তার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। তারপরে এই যে এই ব্যাংকগুলোর সামনে, ব্রাঞ্চগুলোর সামনে নতুন সাইনবোর্ড টানানো আছে, ঈদের সামনে গিয়ে দেখলাম না আছে লোক, না আছে জন্য, ওখানে গিয়ে 2000 টাকাও কেউ তুলতে পারছে না। কিন্তু এর যে বোর্ড যা কিছু আছে সব কিন্তু মানে জামাতের প্ল্যানে হয়েছে। এখন এই যে বাংলাদেশের বৃহত্তম ইসলামী ব্যাংক এখন যে অবস্থায় আছে, আর বাকি যে 5টা ব্যাংক একীভূত করা হয়েছে এবং তাদেরকে কেন্দ্রীয় ব্যাংক থেকে মুদ্রা ছাপিয়ে যেভাবে 30,000 কোটি টাকা তারল্য সরবরাহ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা যদি এই জামাত ব্যাক্ট বা জামাত নিয়ন্ত্রিত ম্যানেজমেন্টের কাছে তারেক রহমান সাহেবের সরকার দেয়, এই সরকারের মানে এই প্রথম পতন শুরু হবে এই ব্যাংকিং সেক্টর থেকে, এটা তারা বুঝে গেছে। বুঝে যাওয়ার ফলে তারা কি করেছে, একেবারে তড়িঘড়ি করে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিন্তু জামাতের ভাইস চ্যান্সেলর, তাকে রেখে দিয়েছে। আওয়ামী লীগের রাষ্ট্রপতি তাকে রেখে দিয়েছে, সেনাপ্রধানকে রেখে দিয়েছে, আওয়ামী লীগের সেনাপ্রধানকে রেখে দিয়েছে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বিডার আশিক তাকে রেখে দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীকে রেখে দিয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তারা একটা মিনিটও সময় দেয়নি। মানে উনি যে একটা কাগজ ওখান থেকে নেবে বা কাগজপত্র গোছাবে এই সুযোগ তাকে দেওয়া হয়নি। তো কাজেই বাংলাদেশ ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক, তার সঙ্গে জামাতের সিন্ডিকেট, তার সঙ্গে গভর্নর আহসান এস মনসুরের যে সিন্ডিকেট যে কাজ করছিল, সেই জায়গাতে অনেকটা
মানে যে বলো ইরানি ড্রোনের মতো, শাহেদ ড্রোনের মতো তারেক রহমান সাহেবের যে পলিসি আঘাত করেছে। সেই আঘাতে মানে সব কিছু তছনছ হয়ে গেছে, এবং সেখানে যেভাবে নতুন গভর্নর বসছে, এটা সারা বাংলাদেশে হইচই পড়ে গেছে। সবাই প্রথমে সমালোচনা করেছে, আমিও করেছি, কিন্তু ভিতরে যে কারণ, সেই ভিতরের কারণ যখন বিভিন্ন মহল থেকে আমরা জানতে পারলাম, তখন মনে হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে, এর চেয়ে তারা ভালো হওয়ার মানে কিছু ছিল না। তো যাই হোক, এখন নতুন গভর্নর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু এখানে তিনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত। সেই রাজনৈতিক সিদ্ধান্তে তিনি বলেছেন যে ইসলামী ব্যাংকগুলো বা অন্য কোনো ব্যাংকে আগের মতো পারিবারিকভাবে চালাতে দেওয়া হবে না। কথাটা আপাতত দৃষ্টিতে আওয়ামী লীগকে মেনশন করে বলা হলেও এখন তো আওয়ামী লীগের কোনো মানুষ কোনো ব্যাংকে নেই, তারা চালাচ্ছে না, চালাচ্ছে জামাতের লোকজন। তো তাদেরকে চালাতে দেওয়া হবে না, এটা হলো স্পষ্ট। তো সেই ক্ষেত্রে এই যে বড় বড় ব্যাংকের পরিচালনা পর্ষদে বিএনপির লোকজন আসবে, চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বিএনপির লোকজন আসবে, কিন্তু সঙ্গে সঙ্গে মূল মালিক যারা শেয়ার হোল্ডার আছেন তাদের হাতে কিন্তু ভোটিং পাওয়ারটা চলে যাবে। এবং সেই অর্থে এই সালনরা কি আবার নতুন কোনো বেশ ধরে নতুন কোনো পরিচয় ফিরে আসবে, নাকি এসালম তাদের শেয়ারগুলো তাদের যে বিশ্বস্ত মানুষ রয়েছে সরকারের মধ্যে তাদের কাছে হস্তান্তর করবে ফর দ্য লিমিটেড পিরিয়ড অফ টাইম? দেখা যাক কি হয়। আমরা যারা আমজনতা, আমরা চাই জনগণের আমানত সুসংরক্ষিত থাকুক, অর্থনীতির গতি সচল থাকুক, বাংলাদেশে একটা ব্যাংকও যেন দেউলিয়া না হয়, এই প্রার্থনা আল্লাহর কাছে করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।